আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম রাজনীতি নিয়ে কিছু কথা বলার জন্য। যদিও আমি কোনো রাজনীতিক ব্যক্তি না। তারপরেও মনে হলো যে কিছু কথা বলা উচিত। তো যে জিনিসটা দেখে রাজনীতি নিয়ে কথা বলতে ইচ্ছে হলো, সেই বিষয়টা হচ্ছে যে জাপানের মেট্রো স্টেশনের পাশে একজন এমপি প্রার্থী বক্তৃতা দিচ্ছেন। তো বক্তৃতা দিচ্ছেন কি নিয়ে? সাথে একজন লোক আর একটা স্পিকার। তার সাথে হাজার হাজার নেতাকর্মী নেই, কোনো মাইক নেই। হাজার হাজার নেতাকর্মী, তেলবাজ কেউ নেই। সে একা বক্তৃতা দিচ্ছে, মেট্রো স্টেশনের পাশ দিয়ে যারা যাচ্ছে তারা শুনছে। দ্যাটস ইট। তো তাই বলে কি জাপান পিছিয়ে গেছে? জাপানে ইলেকশন হয় না? জাপান প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছে, অর্থনীতির দিক থেকে পিছিয়ে আছে। আমরা জাপানের অবস্থা সবাই কম বেশি জানি, জাপান কোন অবস্থায় আছে রাষ্ট্র হিসাবে। তাহলে বাংলাদেশ কেন হচ্ছে না? যারা বিদেশে আছেন তারা এটা ভালো ফিল করতে পারেন যে বাংলাদেশ কতটা সম্ভাবনাময় দেশ। সেটা যদি ওয়েদারের দিক থেকে আপনি বিবেচনা করেন, বাংলাদেশ 6 ঋতুর দেশ। আপনি বাহিরে আসলে বুঝতে পারবেন যে বাহিরের ওয়েদার কেমন। সেক্ষেত্রে বাংলাদেশের ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি যদি শিল্প কারখানা বলেন, গার্মেন্ট শিল্প বলেন, অন্যান্য শিল্প বলেন, কাঁচামালের দাম বলেন, বাইরের দেশের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের দেশের শিল্প অনেক ভালো। মৎস্য বলেন, কৃষি বলেন, সব দিক থেকে বাংলাদেশ ফুললি একটা প্যাকেজ, একটা সম্ভাবনাময় দেশ। কিন্তু এইরকম একটা দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু তারপরও আমরা কেন পিছিয়ে আছি? এর কারণটা কি? বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে, তারপরও আমরা কেন উন্নত হতে পারলাম না? সিঙ্গাপুর কেন এত উন্নত? বহির্বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কেন দিন দিন পিছিয়ে যাচ্ছি? আমাদের দেশে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের নামে হচ্ছে লুটপাট। আমাদের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? আমাদের দেশ থেকে কেন বাহিরে লোক আসতে, কাজ করতে আসতে হয়? আমাদের দেশ কেন লোক নিতে পারে না? আমাদের দেশ থেকে কেন শুধু ওয়ার্কার আনে? আমাদের দেশ থেকে একমাত্র জাপান ছাড়া বাকি কোনো রাষ্ট্র ইঞ্জিনিয়ার নেয় না, গ্র্যাজুয়েশনের কোনো মূল্যায়ন করে না। একমাত্র জাপান হায়ার এডুকেটেড যারা আছে তাদেরকে ওই হিসাবে আনে। অন্যান্য রাষ্ট্রগুলো কেন নিচ্ছে না? তারা শুধু ওয়ার্কার নেয়, কেন নেয় না? ইঞ্জিনিয়ার কেন নিচ্ছে না? তারা কেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে আইটি ইঞ্জিনিয়ার বা যারা বিভিন্ন ভালো কোয়ালিফিকেশন আছে তাদের কেন ওই শিক্ষার মর্যাদা দিয়ে নিচ্ছে না? আমরা কি আজীবন এই রাজনীতিক যে দলগুলো আছে, চিরাচরিত রাজনীতি, তাদের গোলাম হয়ে থাকবো এবং বহির্বিশ্বের গোলামি করব? আমরা মাথা উঁচু করে দাঁড়াবো না? 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দেয় যে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এসেছে, দাঁড়ানো উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন যদি আমরা সচেতন না হই, এই গণ অভ্যুত্থানের থেকে শিক্ষা না নেই, তাহলে আমাদের বাংলাদেশ আর কখনো এগিয়ে যেতে পারবে না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামল দেখেছি, আমরা বিএনপির শাসনামল দেখেছি, আমরা এরশাদের শাসনামল দেখেছি। কেউই আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিতে পারেনি। যখনই যে ক্ষমতায় এসেছে তখনই সে স্বৈরাচার হওয়ার চেষ্টা করেছে। শুধুমাত্র কেবল ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার তারা তাই করেছে। সেক্ষেত্রে আমরা কিছুটা ভিন্নতা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামীকে। বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে এখনো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আসে নাই। সো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাষ্ট্র পরিচালনা কেমন হবে
সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত না। তারাও কি অন্যান্য দলের মতো এসে ক্ষমতায় থাকার পায়তারা করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে? এটা সম্পর্কে আমরা আসলেই অবগত না। তবে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সাথে জোটের মাধ্যমে ক্ষমতায় এসে যারা এমপি মন্ত্রী হয়েছেন বা এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাদেরকে দেখে আমরা কিছুটা হলো অনুভব করতে পারি, ধারণা করতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী একটি ব্যতিক্রমী দল। তারা সৎ এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে। যে কিভাবে? বাংলাদেশ দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন, তখন জামাত ইসলামীর যে সমস্ত নেতাকর্মীরা দায়িত্বে ছিলেন, আল্লাহর রহমতে তারা নিট অ্যান্ড ক্লিন ছিলেন। তাদের এগেনস্টে দুদক কর্মকর্তারা কোনো দুর্নীতি এবং অনিয়ম দাঁড় করাতে পারেনি, কোনো অভিযোগ ছিল না। এটা আপনারা পেপার পত্রিকা বা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। ইভেন বাংলাদেশের ইতিহাসে কোনো মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের মেয়াদ শেষে বর্ধিত অংশ, যে টাকা মন্ত্রণালয়ে খরচ করার পর বেঁচে গেছে, সেটা একমাত্র সরকারকে ফেরত দেওয়ার যে ইতিহাস, সেটা একমাত্র জামাত ইসলামীর। তো হাড়ির ভাত সবগুলো চাপতে হয় না যে আসলে এটা হাড়ির ভাত হয়েছে কিনা ওই সম্পর্কে জানতে। তেমনি জামাত ইসলামের যে নেতাকর্মীরা দায়িত্বে ছিলেন, আলহামদুলিল্লাহ, তাদের দেখলে অবশ্যই আপনার তাদের ইতিহাস যদি আপনি জানেন, আপনার একটা ধারণা হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী শাসন আমল কেমন হতে পারে। তো বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে অনেকের অভিযোগ আছে, তারা ইসলাম বিক্রি করে খায়, তারা কি আসলে ইসলামিক দল, তারা ইসলাম মানে, তারা এইটা মানে তো ওইটা মানে না, এটা মানে তো ওইটা মানে না। হ্যাঁ, আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশ জামাত ইসলামী সম্পূর্ণ ইসলাম মেনে রাজনীতি করে না এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করা সম্ভব না। তাহলে জামাত ইসলাম গণতান্ত্রিক পদ্ধতিতে কেন রাজনীতিতে আসলো? এটা একটা প্রশ্ন। তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে যদি খেলাফত কায়েম করতে যায়, সেটা বহির্বিশ্বে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি পাবে এবং সেটা অনেক ডিফিকাল্ট, একটা বিশাল একটা অরাজকতার সৃষ্টি হতে পারে। আমি ওই দিকে যেতে চাচ্ছি না। তো বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু মানতেছে ইসলাম, আপনি আমাকে এতটুকু দেখান যে অন্যান্য দলের নেতাকর্মী যারা আছে, ইসলামিক দলগুলো ছাড়া, তারা ইসলাম কতটুকু মানতেছে। ধরেন একটা ক্লাসে 50 জন ছাত্র আছে, 50 জন ছাত্রের মধ্যে সবাই খারাপ ছাত্র। একজন সর্বোচ্চ মার্ক পেয়েছে 50, কেউ পেয়েছে 40, কেউ 33, কেউ 20, পর্যায়ক্রমিকভাবে পেয়েছে। এখন তার মানে কি ওই স্কুল আপনি বন্ধ করে দিবেন? স্কুল তো আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে আপনাকে ওখানে ধরে নিতে হবে যে 50 পেয়েছে সেই ভালো, 100তে 50 পেয়ে সে ভালো, 100তে 40 যে পেয়েছে সে এর চাইতে একটু খারাপ, পর্যায়ক্রমিকভাবে খারাপ। তো ইসলামের যতটুকু দিক আছে, যতটুকু মানা যায় বা যতটুকু মানতেছে, সেটা ইসলামী দলগুলোই মানতেছে। বাকি যারা আছে তারা কতটুকু ইসলাম মানে, তারা কতটুকু ইসলাম নিয়ে কাজ করে, তাদের নেতাকর্মী, তাদের যেই সাপোর্টার আছে, তারা কতটুকু ইসলাম মানে বা ইসলাম নিয়ে কাজ করে, এটা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি উত্তর দিয়ে যাবেন। তো আমি বলবো ইনশাল্লাহ আগামী নির্বাচনে যে ইসলামিক জোট আছে, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফতে ইসলাম চরমোনাই এবং অন্যান্য হেফাজতে ইসলাম, তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, তাদেরকে আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে? জি, ইনশাল্লাহ হুজুররা বাংলাদেশকে সঠিক পথে পানির মতো পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে
যেই নেতৃত্ব দেওয়া উচিত, নেতৃত্বের গুণাবলী থাকা উচিত, সব গুণাবলী ইনশাল্লাহ হুজুরদের মধ্যে আছে। আপনারা আফগানিস্তানের কথা অবশ্যই জানেন। আফগানিস্তান যখন তালেবান সরকার গঠন হয়, অনেকেই আমরা ধারণা করেছিলাম যে তালেবান সরকার ব্যর্থ হবে, তালেবান সরকার পারবে না, এবং বিভিন্ন মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া, বাংলাদেশি মিডিয়া ফলাওভাবে প্রচার করেছিল তালেবান সরকার নারীদেরকে এই করছে না, সেই করছে না, হ্যাঁ, নারীদের বিরুদ্ধে বোরকা পরতে বাধ্য করছে, চাকরি করতে দিচ্ছে না, বিভিন্ন নিউজ, এবং তারা টিকতে পারবে না বা একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা গঠন করবে। আজকে কিন্তু কেউ তালেবান নিয়ে কারো মাথা ব্যথা নাই, কেউ ওইরকম নিউজ করছে না। কারণ তালেবান সরকারের যেই হুজুরদের যেই নেতৃত্বের গুণাবলী, সেটা দিয়ে প্রমাণ করেছে যে হ্যাঁ, হুজুররা পারে। এবং ইসলামিক শরিয়া আইনে যদি রাষ্ট্র পরিচালনা হয়, একেবারে যেখানে নাই সেখান থেকে অন্তত ভালো চলবে ইনশাল্লাহ। আপনি দেখেন তো, আপনি কি কোনো নিউজ পাচ্ছেন যে আফগানিস্তানে নারী দর্শন হচ্ছে, অমুক জায়গায় এতটা নারী দর্শন হয়েছে, বা এই হয়েছে, ওই হয়েছে? ইন্ডিয়াতে, বাংলাদেশে, তা আপনারা তো নারীবাদী, আপনাদের স্বাধীনতা আছে, তারপরে কেন দর্শন হচ্ছে? প্রতিদিনই নিউজ হচ্ছে, কোথাও না কোথাও দর্শন। ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, অন্যান্য রাষ্ট্রগুলিতে হচ্ছে, কিন্তু তালেবানদের কথা কিন্তু শুনছি না। ইভেন তালেবান সরকারকে অলরেডি রাশিয়া স্বীকৃতি দিয়ে দিয়েছে, এবং তালেবান সরকারের বৈদেশিক ঋণ শূন্য। কিছুদিন আগে তারা ঘোষণা দিয়েছে তাদের কোনো বৈদেশিক ঋণ নাই, সব ঋণ পরিশোধ করা হয়েছে। তাহলে তালেবান সরকার যেহেতু পারতেছে, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও পারবে। ইভেন তালেবান সরকার একটি ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের সরকারি কর্মচারীদের ছেলে মেয়ে বিদেশে পড়তে যেতে পারবে না। যদি বিদেশে পড়তে যায় তাহলে তার দায়িত্ব ছেড়ে দিতে হবে। কেন? কারণ এই দায়িত্বের মাধ্যমেই ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে অর্থ পাচার হয়। দেখেন তাদের মাথায় কি ভালো আইডিয়া। এখন কি হবে, তাদের দেশের যেই স্কুল কলেজগুলো আছে এগুলো উন্নত হবে, কারণ সরকারি কর্মচারী ছেলেদেরকে দেশেই পড়াশোনা করতে হবে, আর না তো তার চাকরি ছেড়ে দিতে হবে। সো চাকরি যদি ছেড়ে দেয় তাহলে তাদের দেশের সম্পদ বিদেশে পাচার হবে না। আর যদি এমপি মন্ত্রীর ছেলেদেরকে পড়াইতে হয়, তাহলে তাদের যেই রাষ্ট্রীয় যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা ব্যবস্থা আছে, সেটাকে তারা ডেভেলপ করার চেষ্টা করবে অটোমেটিকলি। সো একটা রাষ্ট্র উন্নত করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, কিছু ভালো উদ্যোগই যথেষ্ট। তো ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ইসলামিক জোটকে সাপোর্ট করবেন, এবং আমার বিএনপি, আমার আওয়ামী লীগ, আমার এনসিপি, আমার সমস্ত রাজনৈতিক বাম ডান সমস্ত রাজনৈতিক ভাইদেরকে বলবো, আমি যে কথাগুলো বললাম, যদি আমার কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। আমার নিজের কাছে যেটা মনে হলো যে আসলে এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তন হওয়া দরকার, বা এই জিনিসটা এইভাবে করলে ভালো হবে, সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে বিবেক। সো আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে আপনারা চিরাচরিত যে রাজনীতি, এই ভালো না সেই ভালো, সেই ভালো না সেই ভালো, আসলে ভালোটা কি করেছে, ভালোটা কি হচ্ছে আমাদের দেশের জন্য? তো ইনশাল্লাহ এবার আপনারা ইসলামিক দলকে একবার ক্ষমতায় আনেন। ক্ষমতায় আনার পরে যদি তারাও চিরাচরিত রাজনীতিতে অভ্যস্ত হয়ে যায়, লুটপাট এগুলোতে অভ্যস্ত হয়ে যায়, ইনশাল্লাহ আপনাদের সামনে কখনো দাঁড়াবো না। জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলোকে আমিও সাপোর্ট করবো না, কথা দিলাম। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, ইনশাল্লাহ যেই শাসনামল আপনারা বিগত সালে দেখেছেন, ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই নিরাপদে থাকবে, এবং রাষ্ট্র এগিয়ে যাবে, রাষ্ট্র উন্নত হবে। ভিডিওটা যদিও লং হয়ে গিয়েছে অনেক, ইনশাল্লাহ আমার কোনো কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।